বিগত সরকারের পতন যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয়। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনগুলো গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। টানা ৩৬ দিনের আন্দোলনের পর পতিত আওয়ামী লীগ সরকার গদি ছাড়ে। ঘটনার সূত্রপাত হয় ১ জুলাই ২০২৪। দিনটি ছিল সোমবার। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল প্রতিবাদ এবং কোটা পদ্ধতি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনের সূচনা করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশ আর বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। ৩ দিনের কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। ২ জুলাই কোটা বাতিল দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বেলা ২:৩০টার দিকে মিছিল নিয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে এসে যোগ দেয় শিক্ষার্থীরা। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার আরিচা মহাসড়ক অবরোধ করে। একই দাবিতে ৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে সড়ক ও রেলপথ অবরোধ করেন। আন্দোলন জোরালো হয় ৪ জুলাই। এদিন ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায় আপিল বিভাগ স্থগিত না করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন। ৫ জুলাই শুক্রবার হলেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ। রক্তাক্ত আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল ৬ জুলাই। সরকারের তরফ থেকে কোনো সুদত্তর না আসায় ছাত্রদের পক্ষ থেকে এদিনই আসে বাংলা ব্লকেটের ডাক। ২ শব্দের একদমই নতুন এই কর্মসূচি নিয়ে আগ্রহ জাগে জনমনে। সংহতি জানায় প্রতিটি ছাত্র সংগঠনও। ৭ জুলাই স্থবির হয়ে পড়ে রাজধানী। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে দেয়া হয় ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা। সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা অযৌক্তিক দাবি করে ৮ জুলাই ঢাকার ১১টি স্থান অবরোধ করে আন্দোলনকারীরা। এছাড়াও ৯টি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ, ৩ স্থানে রেলপথ আর ৬ মহাসড়ক অবরোধ করা হয়। ৯ জুলাই হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন ২ শিক্ষার্থী। এদিন আন্দোলনকারীদের পক্ষ থেকে ১০ জুলাই সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ঘোষণা দেয়া হয়। সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচিতে ১০ জুলাই সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় রাজধানী। অবরোধ কর্মসূচিতে অংশ নেন অন্তত ২৪টি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ১১ জুলাই কোটা বিরোধী আন্দোলনকারীদের আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অভিযোগ করেন ওবায়দুল কাদের। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করছে। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন ১২ জুলাই। ১৩ জুলাই সব গ্রেডে কোটার অযৌক্তিক সংস্কার দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। পরের দিন গণপথ যাত্রা করে রাষ্ট্রপতি বরাবর এ স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। কোটা বিষয়ে আমার কিছু করার নেই উল্লেখ করে ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে এদিন আন্দোলনকারীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ১৫ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দেবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিয়েছেন তাদের শেষ দেখে ছাড়বেন বলে দুপুরে মন্তব্য করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম। রাজাকারের চেতনা যারা ধারণ করে
তারা তার জবাব ছাত্রলীগ তারাই। কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই রংপুরে শহীদ হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সোশ্যাল মিডিয়ায় বুক চিতিয়ে পুলিশের গুলিতে নিহত হওয়ার সেই ভিডিও ভাইরাল হয়। সারা দেশে দ্রুত আন্দোলন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী প্রাণ হারায়। তখন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবে। সবকিছুই মনে রাখা হবে এবং জবাব দেয়া হবে। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতরণ করে রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়। এদিন সন্ধ্যা 7:30টার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ, বিক্ষোভ, সংঘর্ষ আর গুলিতে নিহত 27 জন। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকার ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে 19 জুলাই। এদিন রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়। 20 জুলাই দেশ জুড়ে ঘোষণা হয় সাধারণ ছুটি, চলে কারফিউ, অব্যাহত থাকে সেনা মোতায়েন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেয়ার অভিযোগ করে তার মা জানান, শুক্রবার রাতে 2টার দিকে তাকে তুলে নিয়ে গেছে। 21 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে অদ্ভুত পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনৈতিকদের অবহিত করে সরকার। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে নির্যাতন করে। 24 ঘণ্টা নিখোঁজ থাকার পর সন্ধান মেলে তার। পরবর্তী 48 ঘণ্টার মধ্যে ইন্টারনেট সংযোগ সচল করা, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসার ব্যবস্থা করে দিয়ে হল খুলে দেয়া, সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দিতে সরকারকে সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 22 জুলাই সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে 93% নিয়োগ মেধার ভিত্তিতে করার বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুমোদন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নির্বাহী আদেশে 23 জুলাইও ছুটি ঘোষণা করা হয়। দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে 23 জুলাই। নির্বাহী আদেশে 3 দিন সাধারণ ছুটির পর খুলতে শুরু করে অফিস। কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়। বেলা 11টা থেকে 3টা পর্যন্ত চলে অফিস কার্যক্রম। পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হয় এদিন। 24 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ঢাকার যাত্রাবাড়ি এলাকার দিনভর থেমে থেমে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর। এক পর্যায়ে অভিযানের মুখে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে দেয়। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, ইন্টারনেট বিভ্রাটের সুযোগ বিদেশে গুজব ছড়ানোর চেষ্টা চলছে, যা রুখতে বিদেশি মেশিনগুলো কাজ করছে। তিনি আরও বলেন, বিটিভি, মেট্রো রেল স্টেশন, পদ্মা সেতু সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালানো হয়েছে, যা রাষ্ট্রীয় সম্পত্তির ওপর আঘাত। আন্দোলনকারীরা 4 দফা জরুরি দাবি পূরণের সরকারকে 2 দিনের আলটিমেটাম দিয়েছেন। দাবি না মানলে তারা 8 দফা মূল দাবির আলোচনায় যাবে না বলে সাফ জানিয়ে দেন। ডিবি হেফাজত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে মুক্তি দেয়া হয় 1 আগস্ট। তাদের মধ্যে 3 জন 6 দিন, 2 জন 5 দিন, 1 জন 4 দিন আটক ছিলেন। ডিবি কার্যালয় থেকে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়। এদিন বিকেলে সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ও ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, দল দুটি সাম্প্রতিক সহিংসতায় জড়িত। এদিকে জাতিসংঘ সহিংসতা তদন্তে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে 2 আগস্ট জুমার নামাজের পর সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে শিক্ষার্থী হত্যা এবং তারপর গ্রেফতার ও মামলার প্রতিবাদে সমাবেশে যোগ দেন বহু মানুষ।
এছাড়াও আন্দোলনে শিক্ষার্থীদের নিহতর ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংস্কৃতিক সমাবেশ করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সরকার পদত্যাগের এক দফা কর্মসূচি ঘোষণা করেন। আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ মানুষ। এদিন ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত, সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৯৩ জন নিহত হয় ৪ আগস্ট। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হয়েছে। ছাত্র জনতার এক নতুন বাংলাদেশের অভ্যুত্থান ঘটাতে চূড়ান্ত লড়াইয়ের অংশ নিয়ে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের চূড়ান্ত দিন সোমবার। সেদিন সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সাড়া দেয় কোটি মানুষ। টানা ১৫ বছর পর পরাজয় হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা।